স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিম জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসার আরও 8 জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলীয় প্রধানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। লাবন রহমানের রিপোর্ট। শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পর থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় থাকছেন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেকদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার এই বাসভবনের একজন নিরাপত্তারক্ষী প্রথমে আক্রান্ত হন করোনায়। তারপর বেগম জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী ফাতেমা সহ একে একে 9 জনের শরীরে মিলেছে এই ভাইরাস। এমন অবস্থায় শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন বিএনপি চেয়ারপারসন। রোববার দুপুর থেকেই গুঞ্জন বেগম জিয়ারও করোনা শনাক্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এটা ওনাদের যে প্রেস উইং আছে তাদের কাছে জেনে নিলেই ভালো হবে, এটা আমি বলতে পারি না। পরে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলীয় মহাসচিব। নিশ্চিত করেন করোনায় আক্রান্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন। এখন তার সর্বশেষ যে পরিস্থিতি, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর অফ মেডিসিন এবং রেসপিরেটরি ফিজিশিয়ান, তার নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। মির্জা ফখরুল আরো বলেন, করোনা ধরা পড়লেও শারীরিকভাবে ভালো আছেন বেগম খালেদা জিয়া। প্রয়োজন হলে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে। তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় তখন সেইভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই আপনারা আমাকে অনেক। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে আজও করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু। গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা 78, যার মধ্যে হাসপাতালে মারা গেছেন 77 জন, আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে। হাসপাতালের পরিচালকরা বলছেন, হাসপাতালে দেরিতে আসায় মৃত্যু বেড়েছে বেশি। ব্যাপক সংক্রমণ এবং মৃত্যু নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রেড জোন, যেখানে করোনা রোগীদের চিকিৎসা চলছে। সংক্রমিত ফুসফুসের কারণে শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে অধিকাংশ রোগীর, ফলে প্রায় সবারই প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ। হাসপাতালে ভর্তি রোগীদের সুস্থতা বা মৃত্যুর উপর নির্ভর করছে বাইরে অপেক্ষমান রোগীদের চিকিৎসা সেবা। একটি শয্যার পেছনে অন্তত কয়েকজন রোগী অপেক্ষমান। কাকে ছেড়ে কাকে দেওয়া হবে চিকিৎসা, অসহায় অবস্থায় ধুঁকছে রোগীরা। হাসপাতালের পরিচালক জানান, শেষ মুহূর্তে হাসপাতালে আগমন ও আইসোলেশনে থাকা রোগীদের মৃত্যু এখন সবচেয়ে বেশি। আমাদের এখানে যেগুলো মারা যাচ্ছে সেগুলো কিন্তু আইসোলেশনে, মানে দ্যাট মিনস সেগুলি হয়তো করোনা পজিটিভ না, সিমটম নিয়ে আসছে এবং তারা খুব খারাপ হয়ে আসে এবং অল্প দেখা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যে 1-2 দিনের মধ্যে দেখা যায় এরকম মারা যায়। সাধারণত আইসোলেশনে বেশি মারা যাচ্ছে, করোনা আসছে। এদিকে গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে আগের দিনের রেকর্ড। একদিনের সর্বোচ্চ মৃত্যু এখন 78 জন, আক্রান্ত হয়েছেন 5819 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সংক্রমণ ও মৃত্যু কমাতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়বে। সারাদিন বাইরে ঘুরছি, আড্ডা পেটাচ্ছি, গিয়ে আমি এটা করছি এবং তারপরে তারা কি হচ্ছে, তারা চলে আসছে। এখন যদি রোগী যদি এইভাবে বাড়তে থাকে এবং এটা যদি আমরা যদি বিধিনিষেধগুলো না মানি, তাহলে পরে কিভাবে আমরা এটা সামাল দেব বলেন। এছাড়াও রাজধানীতে করোনা রোগীদের জন্য আরও 1500 শয্যা নিশ্চিত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো জুড়ে শুধুই অসুস্থতার গল্প। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানেন তবে ভবিষ্যৎ হবে এমনই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের শঙ্কা যেন হার মেনেছে নাগরিক চাহিদার কাছে।
দেশে মহামারীর সার্বিক পরিস্থিতি জেনে বুঝেও রাজধানীর বিপণী বিতানগুলোয় ছিল চোখে পড়ার মতো মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের পরোয়া না করেই লকডাউনের আগে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। অনেকটা অভিন্ন চিত্র গণপরিবহনেও। ভাড়া 60% বৃদ্ধি পেলেও সেবার পরিসর বাড়েনি বিন্দুমাত্র। আলী তালুকদারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ঢাকার অতি পরিচিত গাউসিয়া সুপারমার্কেটের চিত্র এটি। করোনাকালে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে কিছুদিন আগেও এখানে ব্যবসায়ীদের স্লোগান ছিল স্বাস্থ্যবিধি মানব, দোকান খোলা রাখবো। কিন্তু বর্তমান চিত্র পুরোপুরি ভিন্ন। যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করতেছি। হাই লেভেলের কাস্টমার, এরা কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। তো কাস্টমার না আসলে আমরা কি করে বিজনেস করব? রাজধানীর হাসপাতালগুলোতে যখন তিল ধারণের ঠাঁই নেই, তখন মাস্ক পরিধানে ক্রেতাদের উদাসীনতা ছিল স্পষ্ট। ছোট বাচ্চারা আছে, ওদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করা, যার জন্য মানে এত রিস্ক নিয়েও আমাদের আসতে হচ্ছে। কিছু কেনাকাটা তো করতেই হয়, এই জন্য অ্যাকচুয়ালি আসা বাধ্য হচ্ছে। যে বাচ্চারা তো অনেক জ্বালাইতেছে, কারণ 2 দিন পরশু দিন লকডাউন। অন্যদিকে এতটুকু উন্নত করা সম্ভব হয়নি রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্য ব্যবস্থাপনার। নাগরিক উদাসীনতার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকদের সদিচ্ছার অভাব আগের মতোই রয়ে গেছে। আমরা সিঙ্গেল সিট খালি থাকে এবং দাঁড়ায় থাকে নেই। অতিরিক্ত যাতে এই জায়গাতে 2 জন লোক উঠছে একসাথে আমরা একসাথে আছি, এই জন্যই যেমন না ওনারা বলে নাই, আমরা নিজেরা বসছি। রাইড শেয়ারিং এর একজন থাকবে, তারপরে আপনার বাসে এক সিটে একজন। আমরা এগুলো সচেতনতা করছি। মাস্কের ব্যাপারে মাস্ক যার নাই তাকে দিচ্ছি। মূলত 14 এপ্রিল থেকে লকডাউনের আগে নিজেদের শেষ কাজটিও যেন সেরে ফেলার তাগিদ রাজধানীবাসীর। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দেশে চলমান লকডাউনের ধারাবাহিকতা 13 এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগে রোববার ভার্চুয়াল ব্রিফিংয়ে ওবায়দুল কাদের কথা বলেন। জানান আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এদিকে 14 এপ্রিল থেকে শুরু হওয়া 7 দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। রবিবার আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। ধারাবাহিকতা সরকার লকডাউন ঘোষণা করেছে গত সপ্তাহে। আজ শেষ হতে যাচ্ছে ঘোষিত লকডাউনের সময়সীমা। আগামী 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। জরুরি সেবা ছাড়া এই সময় সকলকে ঘরে অবস্থান করতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, প্রথম ধাপে যা বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। চলে গেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকও। ঘাতক করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরেছিলেন নিজ বাসাতেও, কিন্তু তারপর শুরু হয় ফের জীবন মরণের এক লড়াই, যেখান থেকে আর ফিরে আসেননি তিনি। প্রিয় ছায়ানট ঘুরে পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এখন মিতা হক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অনেক গুণীজন। মাসুদা লাবণীর প্রতিবেদনে বিস্তারিত। শিল্পীর শেষ যাত্রার বিদায় আয়োজন। শেষবার এলেন ছায়ানট ভবনে, তবে নিথর দেহে। শিল্পের সাথে বন্ধন ছিন্নের এমন আয়োজনে তাই শিল্পী, বন্ধু আর স্বজনেরা মিতা হককে শেষ বিদায় জানান গান আর চোখের জলে। রবিবার বেলা 11টার আগেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স পৌঁছায় ছায়ানটে। সেখানে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন রবীন্দ্রসঙ্গীতের এই শিল্পী। শুধু গানের জন্য না, মানুষ মিতা পাখিও মানুষ সারা জীবন মনে রাখবে। অনেক বড় শিল্পী হয়ে উঠলো ধীরে ধীরে, কিন্তু আমাদের কাছেও ছিল শুধু মিতা। শিল্পী, ছাত্রী, বন্ধুরা বলেন মিতা হক ছিলেন একজন অসাধারণ মানুষ ও শিল্পী। রবীন্দ্রসঙ্গীত মনের মধ্যে ধারণ করতেন তিনি। ওনার এই মৃত্যুটা আসলে একেবারে গ্রহণযোগ্য না আমাদের কাছে। রবীন্দ্রসঙ্গীতকে মনে প্রাণে ধারণ করা যাকে বলে, সেটা মিতা ধারণ করতে পেরেছিল। গত 25 মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। বাসায় আইসোলেশনে থাকার পর 29 মার্চ ভর্তি করা হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। পরে সুস্থ হলে বাসায় নেয়ার পর শনিবার আবারও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে ডাক্তাররা তার হার্ট অ্যাটাকের কথা জানান। এরপর তিনি ছিলেন আইসিইউতে। রবিবার ভোরে সেখান থেকেই মিতা হক চলে যান না ফেরার দেশে। আইসিইউতে নেওয়া হলো, আইসিইউ থেকে পরে ভেন্টিলেশনে দিয়ে দিল।
তো আজকে সকাল 6:20 চলে গেছেন। আমি মনে করি যে আমাদের দেশের, আমাদের সাংস্কৃতিক অঙ্গনেরও বড় একটা ক্ষতি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারী কেলেঙ্কারির বিষয়টি তার ব্যক্তিগত। এ নিয়ে হেফাজতের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন দলের আমির জুনায়েদ বাবুনগরী। রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে অনলাইনে তিনি কথা বলেন। দাবি করেন, যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেখানে করোনা আসতে পারবে না। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। এ থেকে পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায় তারা। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে দেশের বিভিন্ন স্থানে। এসব ঘটনার পর রোববার হেফাজতের কেন্দ্রীয় কমিটি প্রথম বৈঠকে বসে। বৈঠকে কোনো সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে না দিলেও ফেসবুক লাইভে ব্রিফ করেন হেফাজতের আমির। বলেন, র‍্যাব পুলিশ হয়রানি করছে হেফাজত নেতাদের। রমজানে মসজিদ মাদ্রাসা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানান বাবুনগরী। নির্যাতন বন্ধ করতে হবে, নির্দোষ মানুষকে দলিয়ে নিয়ে যাওয়া এটা সহ্য করা যাবে না। আগামী 29 মে হাটহাজারী মাদ্রাসায় উলামা সম্মেলনেরও ঘোষণা দেন হেফাজতের আমির। তবে নারী কেলেঙ্কারিতে বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের বিষয়কে ব্যক্তিগত বলে আখ্যা দেন তিনি। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। লকডাউনে খোলা থাকবে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কোভিড-19 আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সাথে পোশাক মালিকদের 4 সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে পোশাক মালিকরা জানান, কারখানা বন্ধ হলে মহা বিপাকে পড়বেন মালিক ও শ্রমিকরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। লম্বা সময় ধরে করোনা মহামারীতে ভালো নেই তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। হিসেব বলছে 2019-20 অর্থ বছরে $6 বিলিয়ন রপ্তানি হারিয়েছে এই খাত। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রপ্তানি কমেছে প্রায় 9.5%। এমন বাস্তবতায় আবারও ভয়াবহ হচ্ছে করোনা মহামারী। বড় শঙ্কায় পড়েছে পোশাক মালিকরাও। হাতে থাকা প্রায় $2 বিলিয়ন ক্রয়াদেশ সঠিক সময়ে দিতে এজন্য মালিকদের দাবি লকডাউনে কারখানা খোলা রাখার। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকরা কারখানার ভেতরেই বেশি নিরাপদ। বন্ধ ঘোষণা করলে মালিক শ্রমিক উভয়েই সংকটে পড়বে বলেও মত দেন তারা। তুলার মূল্য একটি ইরাটিক অবস্থায় আছে, কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বেড়ে গেছে, সবকিছু মিলে ইন্ডাস্ট্রি একটি সংগ্রামরত অবস্থায় আছে। সাধারণ ছুটি আদেশের নামে লকডাউন কর্মসূচির বাইরে রাখা যুক্তিযুক্ত হবে বলে আমরা সকলেই মনে করি। গার্মেন্টস সেক্টর, আমাদের বর্ষীয় শিল্প যেভাবে মানছে, যেভাবে আমরা মানুষকে কন্ট্রোল করে রাখতে পারছি, এটা কিন্তু সারা বিশ্বে ঘটেছে কিনা আমি জানি না। পরে বিকেলে আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের অনলাইন সভায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়। এই সময় ফ্যাক্টরি বন্ধ দিলে শ্রমিকরা দেশে চলে যাবে, এটাতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আরো সংক্রমণের বেশি হওয়ার সম্ভাবনা। সমস্ত কিছু বিবেচনা করে আগামী 14 তারিখ থেকে যে লকডাউন হবে সেখানে সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে। এতে আসছে ঈদে শ্রমিকরা সঠিক সময়ে বেতন বোনাস পাবে বলেও আশ্বাস পোশাক মালিকদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শুধু সংঘাতপূর্ণ এলাকায় না, পুরো বিশ্বেই বাংলাদেশ শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রবিবার সেনা সদরে এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় সেনা প্রধান আব্দুল আজিজ জানান, 2022 সাল নাগাদ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী সদস্য আরও বাড়াবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বহুজাতিক সামরিক অনুশীলন শান্তির অগ্রসেনা আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে রোববার ঢাকা সেনানিবাসে আয়োজিত সেমিনারে অংশ নেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে সহ ভুটানের ডেপুটি চিফ অফ অপারেশন এবং শান্তিরক্ষা মিশনের 2 ফোর্স কমান্ডার। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ অঞ্চল ছাড়াও সমগ্র বিশ্বে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশ। Bangladesh has been promoting
a concept of culture of peace. It promotes a mindset of respect and tolerance towards others, irrespective of ethnicity, color, race, and religion. If we truly can create such a mindset, we can hope to have a sustainable world of peace and stability across nations. জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের গৌরবময় অবস্থান তুলে ধরে সেনাপ্রধান আব্দুল আজিজ বলেন, আগামী বছর নাগাদ নারী সেনাদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। We are now preparing a drone subunit to be deployed in the mission areas. Currently, the female participation of Bangladesh Army officers and soldiers is 1.91% only in a contingent. We are undertaking efforts to raise the strength of female members at 5% by 2022. বহুজাতিক এই সেমিনারে আগামী দিনগুলোতে বিশ্বে বিভিন্ন সংঘর্ষ মোকাবেলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। The emerging trends of conflict, most notably the influence of niche technologies, the impact of climate change on security, and rapid urbanization or migration will alter risk profiles around the world. এর আগে ভুটানের ডেপুটি চিফ অফ অপারেশন এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের দুজন ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। রাজধানীতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে মিরপুরের রূপনগর এবং মোহাম্মদপুরের আদাবর। রূপনগরে করোনা শনাক্তের হার 46% আর আদাবরে 44%। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া রাজধানীর 17টি থানা এলাকায় শনাক্তের হার 30%-এর উপরে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। প্লাবন রহমানের রিপোর্ট। এক একটা দিন পার হচ্ছে আর যেন নাগালের বাইরে যাচ্ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে, পাল্লা দিয়ে বাড়ছে করোনা যুদ্ধে হার মানা মানুষের মৃত্যুর মিছিল। এবার আরও আশঙ্কার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর 2 এলাকায় করোনার সংক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি, যার মধ্যে মিরপুরের রূপনগরে শনাক্তের হার 46% আর মোহাম্মদপুরের আদাবরে শনাক্ত হার 44%। দায় যদি বলতে চান, এই করোনার যেভাবে ঊর্ধ্বমুখী সংক্রমণ যেভাবে বাড়তেছে, দায় সরকারের এবং আমাদের জনগণের উভয় পক্ষেরই আছে। আমাদের জনসাধারণকে যেটা করা উচিত, এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া উচিত। কঠোর হওয়া লাগে, সে গভর্নমেন্টের সেটা কঠোরতম অবস্থানে যেতে হবে। এছাড়া রাজধানীর 17 এলাকায় শনাক্ত হার 30%-এর উপরে, 23টি থানায় 20%-এর উপরে এবং 7টি থানায় 11%-এর উপরে করোনা শনাক্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। লকডাউনকে ছুটি মনে করে অনেকে বাড়ি যাচ্ছে, স্বাস্থ্যবিধি না মেনে তারা যানবাহনে উঠছে। সুতরাং এই অবস্থা চলতে থাকলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে, দুর্ভোগ আরো বাড়বে। সুতরাং সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। শনিবার এসব তথ্য প্রকাশ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR। জানানো হয়, গত 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 50,000 করোনা টেস্ট করা হয়েছে, যেখানে দক্ষিণ সিটিতে করোনা শনাক্তের হার 36% আর ঢাকা উত্তরে শনাক্তের হার 29%। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাড়ি থেকে ব্যবসায়ী লাশ উদ্ধারের ঘটনায় গাইবান্ধা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এদিকে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে মানববন্ধন করে গাইবান্ধাবাসী। এ সময় মাসুদ রানাকে দাদন ব্যবসায়ী দাবি করা হয়। ব্যবসায়ী হত্যায় পুলিশের সম্পৃক্ততা কিংবা কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। রোববার এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন গাইবান্ধার পুলিশ সুপার। এবারে নগদের সৌজন্যে 50 বছরের বাংলাদেশ বিজয় থেকে অর্জনে। স্বাধীনতার 50 বছরে বাজেটের আকার বেড়েছে 760 গুণ।
করোনা মহামারীর মধ্যেও চলছে 2021-22 অর্থ বছরের বাজেট তৈরির কাজ। অর্থমন্ত্রী নিয়মিত অনলাইন বৈঠক করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে। তার সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও অংশীজনদের দাবি দাওয়া শুনতে নিয়মিত অনলাইন বৈঠক করছেন। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে প্রায় 6 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ। সরকার যে বছর বড় পরিসরে আয়োজন করছে সুবর্ণ জয়ন্তী, সেই বছরে সবচেয়ে বড় ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের চিন্তাও করছে অর্থ মন্ত্রণালয়। তবে সে যাত্রায় বড় বাদ সেধেছে করোনা মহামারী। অন্যান্য বছর বাজেটের আগে অংশীজনদের সাথে ধাপে ধাপে বৈঠক হয় অর্থ মন্ত্রণালয়ের। এবছর মহামারীতে তা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। সম্প্রতি 12টি ব্যবসায়ী চেম্বারের সাথে অনলাইন বৈঠক করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, যার মধ্যে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই এর মতো গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নিয়েছেন। আমাদের যে বাজেট টিম, যারা বাজেটটি প্রণয়নের সাথে সম্পৃক্ত কাজ করে যাচ্ছে, যেগুলো আমাদের দেশের জন্য উপযোগী, দেশের মানুষের জন্য কল্যাণমুখী এবং আমাদের ডেফিনেটলি সরকার সেগুলোকে বিবেচনায় নেবেন। জুনের প্রথম সপ্তাহেই 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণার সব প্রস্তুতি রয়েছে অর্থমন্ত্রীর। জানা গেছে সেই বাজেটের আকার হতে যাচ্ছে 5,93,000 কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও ধরা হতে পারে 3,83,000 কোটি টাকা। আর মহামারীর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে 7.7%। ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং করতে অভ্যস্ত হয়েছি এবং সঙ্গত কারণেই মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে অনলাইনে মিটিং করছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে মানুষের জীবন বাঁচাতে দিক নির্দেশনার প্রয়োজন। মোটামুটিভাবে সকল পেশার মানুষের দাবি দেওয়া বা তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হতেই পারে এবং অর্থমন্ত্রী মহোদয় তাদের কাছ থেকে শুনতে পারবেন। এছাড়া আগামী বাজেটে প্রণোদনা বাড়িয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আর মাত্র একদিন পরেই শেষ হচ্ছে প্রাণের বইমেলা। প্রতি বছর এই সময়ে ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ থাকলেও 25তম দিনে মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল নিস্তব্ধতা। করোনা পরিস্থিতিতে বইমেলার এই অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রকাশকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 21শে বইমেলা চিরায়ত দৃশ্য। শেষ দিনগুলোতে দর্শনার্থীরা লাইন ধরে মেলায় ঢুকছেন, সেই সাথে তালিকা ধরে কিনছেন পছন্দের বই। এবারের প্রাণের মেলায় সে দৃশ্য দেখা যায়নি। ছুটির দিনগুলোতেও জমেনি বইমেলা। করোনা বাস্তবতায় বারবার পরিবর্তন হয়েছে মেলার সময়সূচি। বাংলা একাডেমি থেকে নির্ধারিত সময় বইমেলার জন্য উপযুক্ত নয় বলেই এবার লোকসান গুনতে হয়েছে বলে দাবি প্রকাশকদের। প্রকাশকরা তাদের সর্বস্ব বিনিয়োগ করে আসলে বই প্রকাশ করে থাকে। প্রায় কোনো একজন প্রকাশক, সে ছোট বড় যত প্রকাশক হোক, কেউ তাদের যে বিনিয়োগ করেছে সেটাও সে তুলতে পারবে না। লাভের মুক্ত পরের ব্যাপার। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সরকার প্রতিটা সেক্টরেই অনুদান দিয়েছে, প্রণোদনা দিয়েছে, কিন্তু প্রকাশকদের জন্য তেমন কিছু একটা দৃশ্যমান প্রণোদনা দেয়নি। অনেক ভালো ভালো বই আমরা বের করেছি। এই বইগুলি যদি বিভিন্ন লাইব্রেরি সহ দেশের স্কুল কলেজে বিভিন্নভাবে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যারা পাঠক আছেন তারাও উপকৃত হবেন এবং আমাদের সাহিত্য টিকে থাকবে। বইমেলার চিরচেনা রূপ লেখক পাঠকের মিলন মেলা ছিল না এবার। নতুন প্রকাশিত বইয়ের সংখ্যাও ছিল অনেক কম। ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটা হয়ে গেল মার্চ মাসে। তারপর আর একটা বিষয় যে অনেক অল্প সময় সিমপুরের যে বড় যে পরিসরে যে স্টলটা হয় ওই স্টলটাকে মিস করেছি। একটু ভয়ের মধ্যে তো ছিলামই যে গেলে কি হয় না হয় বা করোনা ইফেক্ট হতে পারি, তারপরও আসছি। করোনার জন্য অনেক বাধা হয়েছে, যেমন ধরে বই কেনা যাবে না। এবারের বইমেলায় লগ্নিকৃত টাকা তুলতে ব্যর্থ সিংহভাগ প্রকাশনী। এই পরিস্থিতিতে প্রয়োজন প্রণোদনার। এমন বাস্তবতায় রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকাশকরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে 12 জন। রোববার ভোর 4টার দিকে সুলতানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান,
দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিলন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট ও বসতঘর। সম্প্রতি স্থগিত হওয়া দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আমদানি বেশি হওয়ায় রমজানের আগে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জের পণ্য সরবরাহ বেড়েছে কয়েক গুণ। কমতে শুরু করেছে ছোলা, ডালসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম। ক্রেতারা বলছেন, বাজারে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকলে অসাধু ব্যবসায়ীদের চালবাজির সুযোগ হবে না। বৃদ্ধিটা আছে, তার থেকে কিছুটা পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন এবং পরিমাপে কারচুপি রোধে রমজানে চলমান ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিলেন্স কার্যক্রম জোরদার করা হবে। ঢাকা মহানগরীতে বিএসটিআই এর নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিদিন কমপক্ষে 2টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রোববার শিল্প মন্ত্রণালয়ে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর বিশেষ কার্যক্রম নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে। এ সময় শিল্পমন্ত্রী বলেন, কোনো ধরনের জালিয়াতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সহিংসতাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার কোচবিহারের শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তবে তৃণমূল সূত্রে জানানো হয়েছে কমিশনের নির্দেশ মেনে সেখানে আর যাচ্ছেন না মমতা। এক টুইটে মমতা প্রধানমন্ত্রী মোদীকে কোড অফ কন্ডাক্ট বলে কটাক্ষ করেন। মিয়ানমারে বাগো শহরে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 82 জন নিহত হয়েছে। অধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য দিয়েছে এপি। মার্কিন গণমাধ্যমটি জানায়, ইয়াঙ্গুন থেকে 90 কিলোমিটার দূরবর্তী বাগো শহরে শুক্রবার রাত থেকে দফায় দফায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিহতদের মরদেহগুলো সেনাবাহিনী ট্রাকে করে নিয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরো এলাকা ঘিরে রাখায় হতাহতের সংখ্যা সুস্পষ্টভাবে জানা যায়নি, তবে এই সংখ্যা 80 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এএপিপি ও মিয়ানমার নাও। নিজ দেশে সামরিক বাহিনীর দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি খাও মোয়েতুন। জানাবো খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে আগামীকাল দুপুরে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে মিরপুর হোম অফ ক্রিকেটে শেষবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। টেস্ট অধিনায়ক মমিনুল হক বলছেন, দল হয়ে পারফর্ম করতে না পারে সম্প্রতি টেস্ট দলের ব্যর্থতার মূল কারণ। আইপিএলে কলকাতার বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে কলকাতা। 2018-র পর থেকে আইপিএলের প্লে অফ খেলা হয়নি কলকাতার। শিরোপা হাতে উঠেছে তাও 2014-তে। তাই এবার ভালো শুরু চায় শাহরুখ খানের দল। এক্ষেত্রে মর্গানদের প্রতিপক্ষ কেবল ডেভিড ওয়ার্নারই নন, সাথে আছেন ট্রেভর বেলিস। ইংল্যান্ডের 2019 বিশ্বকাপ জয়ের কারিগর বলা হয় ট্রেভরকে। আইপিএলে 2012 আর 2015 মৌসুমে কলকাতার কোচ থাকলেও এবার দায়িত্ব পেয়েছেন হায়দ্রাবাদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।